পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভাগের চ্যাপ্টারে গতদিন তোমাদের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, অর্থাৎ সংজ্ঞা, এখানে বেশ কিছু ভাগ কী, ভাজক কী, ভাজ্য কী, ভাগফল কী, ভাগশেষ কী, এই সম্পর্কে বিস্তারিত টুকটাক কিছু আলোচনা করা হয়েছিল। আজকে আমি তোমাদের এই সম্পর্কেই অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এই যে চারটি জিনিস, সেই চারটি কোথায়, কোনটাকে ভাজক বলা হয়, কোনটাকে ভাগফল বলা হয়, এগুলি তোমাদেরকে শিখিয়েছি। কিন্তু শেখানো হলেও এই চারটে জিনিসের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো নিয়ে তোমাদের গতদিন আলোচনা করা হয়নি। আজ আমি সেই সম্পর্কগুলোকে নিয়েও আলোকপাত করব। সেখানে দেখো আমি তোমাদের বোর্ডে আগেই কিছুটা লিখে রেখেছি। সেটা হলো এখানে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এর মধ্যে কতিপয় সম্পর্ক, যা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সেই সম্পর্কগুলো কি সেটা তোমাদেরকে আমি বলে দিই। তাহলে এখানে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এর মধ্যে কতিপয় সম্পর্ক যা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই সম্পর্কগুলো কি? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, এই কথাটার অর্থটা কি সেটাও আমি বোঝাবো উদাহরণ হিসেবে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফলটা কি হয়? ভাজ্য ভাগ ভাজক, এটা হলো নিঃশেষে যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে এই অপশনটা আমাদের কার্যকরী। এরপর ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, আর ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, এই যে তিনটি জিনিস বললাম, এই আমি তিনটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। নিঃশেষে বিভাজ্য জিনিসটা কি সেটাও তোমাকে বোঝাতে হবে। মনে করলাম 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 5 দুগুণে 10। তাহলে নিচে মিলে গেল না, অর্থাৎ ভাগশেষ কিছুই নেই। অর্থাৎ যদি আমার কোনো ভাগশেষ না থাকে তাহলে ওইটা কি বলা হয়? নিঃশেষে বিভাজ্য। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের ভাগটা মিলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে, সেই ক্ষেত্রে আমাদের ভাজ্য, ভাজক এবং ভাগফল, এই তিনটা জিনিসের মধ্যে এই সম্পর্ক বিদ্যমান থাকে। আর যদি ভাগশেষ কিছু থেকে যায় সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমাদের তিনটা থাকে না, তখন চারটি রাশি চলে আসে, অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং আরেকটা কি থাকে? ভাগশেষ। 4 জন। আর সেই 4 জনের মধ্যে সম্পর্ক আবার এরকম তৈরি হয়, সেটাও আমি লিখে দিছি। এখন দেখো এখানে আমি বললাম ভাগফল, তাই না? ভাগফল সমান ভাজ্য বা ভাগ ভাজক। এখানে দেখো এই প্রথম রাশি, এটাকে আমরা কি বলছিলাম? গতদিন বুঝাই দিয়েছিলাম ভাজক। আর এটাকে কি বলছিলাম? ভাজ্য। এটাকে বলছিলাম ভাগফল। তাহলে কি এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাজ্য ভাগ ভাজক সমান পাইলাম কি? ভাগফল। অর্থাৎ আমরা একটা এখানে লেখো 10/2 সমান 5। সবসময়ের জন্যই ভাজকটা বসবে কোথায়? যাকে ভাগ করা হয় সেটা বসবে বামে, অর্থাৎ এটা ভাজ্য, মানে যাকে ভাগ করা হয়। তাহলে যাকে ভাগ করা হয় সেটা বসবে বাম পাশে, আর যার দ্বারা ভাগ করা হয় সেটা সমান সেটা কিন্তু ভাগ চিহ্নের পরে বসে। কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে। তোমার কিন্তু পরীক্ষাটা আসে, কারণ 1 মার্কসের যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এখানে 15টি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আর সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে 1 মার্কস করে সেখানে একটা অঙ্ক দিয়ে দিল যে 10/2 সমান 5। এটা লিখে বললো এখানে ভাজক সমান কত, এই প্রশ্নটা দিয়ে দিল। তাহলে তোমার এখানে যদি না জানা থাকে কোনটা ভাজক, তাহলে ভাজক মানে ভাগ চিহ্নের পরে, অর্থাৎ এই যে যার দ্বারা ভাগ করা হয় সেটা ভাজক। তাহলে কার দ্বারা ভাগ করছি? 2 দ্বারা, এই যে দেখো ভাজক। তাহলে তোমার উত্তরটা হবে 10/2 সমান 5, এখানে ভাজক সমান 2। হয়ে গেল 1 মার্কসের অ্যান্সার। আবার এই অঙ্কটাই দিয়ে এখানে বললো এখানে ভাগফল কত, তাহলে লিখবো কি? এই রাশিটাই লিখবো 10/2 সমান 5, এখানে ভাগফল সমান 5। আবার এই অঙ্কটাই দিয়ে এখানে বললো প্রদত্ত রাশিতে বা গাণিতিক বাক্যে, এটা তো একটা গাণিতিক বাক্য হয়ে গেছে। আমরা যেমন বাংলায় একটা বাক্য বলি আমি ভাত খাই, এটা একটা বাক্য। ইংলিশে আমরা বলি আই ইট রাইস, তাহলে এখানে একটা বাক্য মানে সেন্টেন্স। ওরকম গণিতেরও তো একটা বাক্য আছে, এটা হলো বাক্য। 10/2 সমান 5, এটা কিন্তু একটা গাণিতিক বাক্য। তাহলে এই গাণিতিক বাক্যটার মধ্যে এখানে বললো এরকম লিখে বললো প্রদত্ত গাণিতিক বাক্যে ভাজ্য কত, এই প্রশ্নটা বলে দিল।
তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে লিখতে হবে এই অঙ্কটা লিখে তারপর লিখতে হবে এই গাণিতিক বাক্যে ভাজ্য সমান সমান 10। তাহলে তোমার এটাই লিখে দিলেই হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন 1 মার্কসের জন্য একটা দিয়ে কিন্তু কতগুলো আমি কোশ্চেন বললাম, 7-8টি কোশ্চেন কিন্তু এরকম করতে পারে। তাহলে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে কোশ্চেনগুলো করতে পারে। তাহলে এখান থেকে কিন্তু এখানে ভাজক কত আসতে পারে, অথবা আসতে পারে ভাজ্য কত, অথবা আসতে পারে ভাগফল কত। তার মানে অরিজিনালি এখানেই কিন্তু 3টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো। এই রাশিতে ভাজক কত, ভাজ্য কত, ভাগফল কত, এরকম করে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে থাকে সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে এটা আমি মুছে দিলাম। এরপর দেখো তোমাদের এভাবে তোমাদের অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্ন হবে পরীক্ষার মধ্যে, এবং তোমরা যদি মূল জিনিসটাকে বুঝে নিতে পারো, তোমার সংক্ষিপ্ত অসংখ্য কেন 1000টা হোক না কেন সবই পারবে। একটাও তোমার পড়তে হবে না, শুধুমাত্র ক্লাসগুলোকে একটু ফলো করো সুন্দর মতো করে, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে। এবার দেখো আমার 2 নম্বর এটা দিছি কি, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এখানে বলছি কি, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে কোন একটি অঙ্ক মনে করলাম আমাদের ছিল 18, এটাকে আমি 3 দ্বারা ভাগ করছি, বা 28কে 2 দ্বারা ভাগ করছি। তাহলে কীভাবে ভাগ করি, 2 একে 2, বিয়োগ করলে কিছুই থাকে না, 8 কেটে নিয়ে আসলাম, 8কে আবার 4 দুগুণে 8। এখানে ভাগশেষ কিছু আছে নাই, ভাগশেষ কিন্তু 0। তাহলে এই 2 হলো কি, এই 2টা কি, এটা হলো ভাজক, এটা ভাজ্য, ভাগফল। এখন দেখো আমাকে ভাজক সমান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে ভাজকটা যদি আমরা বের করি, যদি একটা অঙ্ক আমাকে এখানে একটা প্রশ্ন দিয়ে দিল, পরীক্ষায় একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিল, মনে করো প্রশ্ন, মনে করলাম এখানে কত প্রশ্ন হলো, 1, এটা হলো প্রশ্ন নম্বর 1, এটা হলো 2, এটা হলো 3, এটাকে মনে করলাম 4 নম্বর প্রশ্ন। এখন 4 নম্বর প্রশ্নে বললো আমাকে যে ভাজ্য আটাইশ এবং ভাগফল 14 হলে ভাজক কত, এরকম একটা প্রশ্ন দিল। বললো ভাজ্য 28 এবং ভাগফল 14 হলে তাহলে ভাজক কত। এটা তোমার 1 মার্কসের জন্য একটা প্রশ্নের সময় পাবা কত, সর্বোচ্চ 1 মিনিট। তাহলে 1 মিনিট সময় যাওয়া হতে পাবে, 1 মিনিট না একটু বেশি পাবা, কিন্তু তোমাকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। তোমার টার্গেট 1 মিনিট, মানে অনেক সময়, একটা সেকেন্ডের কাটা পুরা ঘর ঘুরে আসতে হবে। তারপরে আর ততক্ষণে তোমার এই অঙ্ক 2 বার করতে পারবা যদি তোমার জানা থাকে। তাহলে দেখো আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে তাহলে এটার উত্তরটা তোমরা কীভাবে লিখবে, দেখো উত্তর দেওয়া আছে কি, ভাজ্য 28 ভাগফল 14, তারপর লিখবো আমরা জানি, আমাকে বের করতে বলছে কি ভাজক, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে ভাজ্য কত, 28 ভাগ ভাগফল কত 14, 28কে 14 দ্বারা ভাগ করলে কত হয় 2। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছিলাম ভাজ্য কত দেখাইছিলাম, 2 দেখাইছিলাম, যেরকম আমরা 2 দিয়ে কতকে ভাগ করছিলাম, 28কে ভাগ করে 14 হয়েছিল না। তাহলে এই যে ভাজ্যটা কত ছিল, 2 ছিল, তো সেই 2ই চলে আসলো। তাহলে উত্তর ভাজ্য 2, ভাজক 2। তাহলে এভাবে কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমাদের এই সূত্রটুকু জানা থাকলে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল যদি জানা থাকে, তাহলে এরকম একটা শর্ট কোশ্চেন দিলে সেই শর্ট কোশ্চেনের অ্যান্সারটা আমাদের শর্ট টাইমেই আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। তাহলে এটা আমাদের যেমন হয়ে গেল, ঠিক একইভাবে দেখো প্রশ্ন 5, এটা মুছে দিলাম, তোমরা উঠিয়ে ফেলো সাথে সাথে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি কিন্তু মুছে দিই। দেখো মুছে এখানে আমি 4-এর জায়গায় 5 লিখলাম।
এখানে মনে করে দেওয়া আছে ভাজক, ভাজক 10 এবং ভাগফল মনে করলাম 3 হলে ভাজক আর ভাগফল দুইটা দেওয়া আছে। আমাকে বললো কি ভাজ্য কত, ভাজ্য কত, এটা 5 নাম্বার প্রশ্নে। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে ভাজক, ভাজক কত দেওয়া আছে 10 আর ভাগফল দেওয়া আছে 3। তাহলে আমরা জানি দেখো ভাজক আর ভাগফল দেওয়া আছে, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কোনটা? এখানে 3টার মধ্যে ভাজ্য নির্ণয়ের সূত্র আমাদের এটা না? তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। তাহলে ভাজক কত দেওয়া আছে 10 গুণ ভাগফল দেওয়া আছে 3, তাহলে 3 10 কত 30, উত্তর কত 30, মানে ভাজ্য কত 30। তার আমাদের অঙ্কটা কিন্তু এটাও হয়ে গেল। তাহলে এরকম 1 মিনিটও লাগবে না, আধা মিনিটের মধ্যে তোমরা একটা অঙ্ক অ্যান্সার করতে পারবে। কারণ 1 মার্কসের জন্য তোমরা 2.5 ঘন্টা সময় পাবে টোটাল 100 মার্কসের জন্য। 2.5 ঘন্টা মানে কত মিনিট? 60 60 120 আর হলো 30, 150 মিনিট টাইম পাচ্ছ তোমরা কত পুরো 100 মার্কসের জন্য। তার মানে প্রতি 1 মার্কসের জন্য তোমরা 1.5 মিনিট করে সময় পাবে। অথচ তোমার এই প্রশ্নটা অ্যান্সার করতে তোমরা আধা মিনিটের মধ্যেই করতে পারবে। তোমরা যদি এই টেকনিকগুলো, এই সূত্রগুলো যদি তোমাদের মুখস্থ থাকে, মনে থাকে, তাহলে তোমার 1.5 মিনিটের প্রয়োজন পড়বে না। তাহলে এখান থেকে তুমি টাইমটাকে সেভ করবে এবং পরবর্তীতে সৃজনশীল প্রশ্নগুলো যখন আসবে সেগুলোর মধ্যে তোমার টাইমটা কোনো অঙ্কে একটু বেশি লাগবে, কোনো অঙ্কে কম লাগবে, আবার তোমাকে রিভিশনের জন্য একটু টাইম রাখতে হবে। এই জন্য তোমাকে এখান থেকে টাইমগুলো সেভ করবে। যদি তোমরা এই টেকনিকগুলো জানো, খুব ইজিলি অঙ্কগুলোকে শর্ট টাইমে সমাধান করতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন নম্বর 5 নম্বর হয়ে গেল। এরকম করে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এখানে যে আমাদের 3টা সূত্র দিলাম, সেই 3টা সূত্রের আলোকে আমি তোমাদেরকে বেশ কিছু বুঝালাম। এবার আসি, নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে যদি বিভাজ্য না হলে এটা মুছে দিলাম, এটা তোমরা উঠিয়ে রাখো সবাই। তাহলে তোমাদের আমি এখানে নিঃশেষে বিভাজ্য হলে কি হয় সেই বিষয়গুলোকে আমি দেখালাম। এখন নিঃশেষে বিভাজ্য না হলে, মানে কি? আমাদের ভাগশেষ কিছু একটা থাকে, এরকম অঙ্ক। যেমন মনে করলাম 17কে 3 দ্বারা ভাগ করব। এখানে মনে করো 3 দ্বারা ভাগ করব। তাহলে এটা কি? এই 17কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18 বেশি হয়ে যায়। তাহলে 3 5 15, অবশিষ্ট থাকে 2, তাই না? তাহলে এখানে আমাদের কোনটার নাম কি? এটা কি? ভাজ্য, ভাগফল, ভাজক, ভাগশেষ, তাই না? এখন এরকম যদি আমাদের ভাগশেষ কিছু থেকে যায়, তাহলে সেই জাতীয় অঙ্কগুলোকে বলা হয়েছে এখানে নিঃশেষে বিভাজ্য না হলে। মানে নিঃশেষে বিভাজ্য হয় নাই, মানে মিলে যায় নাই, জিরো হয় নাই, এখানে ভাগশেষটা জিরো হয় নাই, মানে ভাগশেষটা কিছু না কিছু থেকে গেছে। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজ্য নির্ণয়ের সূত্রটা এইটাই একমাত্র তোমাদের বইতে দেওয়া আছে, অন্য কোনোটা কিন্তু দেওয়া নাই। তাহলে একমাত্র এই সূত্রটাকে দেওয়া যায়। এই সূত্রের আলোকে আমরা আরও 2টা সূত্র ইচ্ছা করলে বানাতে পারি। এটাকে আমি বাম পাশে আগে ভাজ্য লিখছি, এটা না লিখে যদি ওইটাকে বাম পাশে লিখি, বইতে তোমাদের তাই দেওয়া আছে, বইতে এই অংশটাকে আগে লিখছে। যেমন লেখা আছে, বইটা আমি এখানে দেখাই, বইতে আছে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল ব্র্যাকেট দিয়েই দিলাম, যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। তোমাদের বইতে কিন্তু এই সূত্রটাই দেওয়া আছে, আমি গতদিন বলছি, এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার তোমরা দেখলেই পাবে, ভাগের প্রথম চ্যাপ্টারেই প্রথম পেজে। আচ্ছা, বইটা হাতে নিয়ে আমি বলেই দিই কত নম্বর পৃষ্ঠায় আছে। এই যে একদম প্রথমেই, অর্থাৎ 7 পৃষ্ঠাতে তোমাদের এখানে দেখো কালারিং করে সুন্দর করে এটাই দেওয়া আছে। কিন্তু আর কোনো সূত্রগুলো কিন্তু দেওয়া নাই, এই যেগুলি যা যা লিখছি কোনোটাই দেওয়া নাই, শুধু এই একটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বানাতে পারি কিভাবে? দেখো, শুধু এই রাশিকে যদি বাম পাশে রাখি আর এটাকে যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে এটার আগে কী চিহ্ন আছে? যোগ চিহ্ন। এই যোগ চিহ্নটা সমান সমানের ডান পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে হবে কি? দেখো,
গুণন ভাগফল সমান সমান কী হবে, ভাজ্য বিয়োগ ভাগশেষ। তাহলে ভাজ্য থেকে ভাগশেষটাকে আগে বিয়োগ করে ফেলবো, এটা যোগ আছে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে সুতরাং এই দুইটার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ ভাজক সমান সমান কী হবে, ওই পাশে যা আছে তাই থাকবো, ভাজ্য বিয়োগ ভাগশেষ যা আছে তাই। কিন্তু এই ভাগফলটা আমি এই সমান সমানে বাম পাশে ছিল ভাজক আর ভাগফল দুইটা, কিন্তু এখানে আমি শুধু ভাজকটাকে রাখলাম। তাহলে ভাগফলটাকে যদি ওপাশে নিয়ে যায় তাহলে ভাগফলের আগে কী চিহ্ন আছে, গুণ চিহ্ন। গুণ চিহ্নটাকে যদি সমান সমানে ডান পাশে নিয়ে যায় তাহলে হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে, ভাগফল। আবার এটাকেই যদি আমরা এইভাবে লিখি, ভাগফলটাকে বাম পাশে রাখি, তাহলে কি হবে, ভাজ্য বিয়োগ ভাগফল ভাগ এই ভাজকটা ওপাশে চলে যাবে, অর্থাৎ যেটাই যাবে ভাগফলটা ওপাশে গেলে ওইটা ভাগ হয়ে যাবে, ভাজকটা ওপাশে গেলে ওইটাই ভাগ হয়ে যাবে। তাহলে আমরা জানি কি এপাশে গুণ আছে, গুণ আকার কোনো কিছু থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, আবার ভাগ থাকলে ওপাশে গিয়ে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে গুণ হয়। অর্থাৎ সমান সমানের দুই পাশে আমরা যদি সংখ্যাকে চেঞ্জ করি তখন আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে বিপরীত চিহ্ন চলে যায়। তাহলে দেখো এখানে আমরা কিন্তু তিনটা বইতে দেওয়া ছিল আমাদের এই একটা সূত্র, এটা কিন্তু বইয়ের সূত্রটা এইটা, সেখান থেকে কিন্তু আমরা আরও দুইটা সূত্র বানাতে পারি। সেই দুইটা সূত্রে এখানে আমি তিনটা সূত্রকে একসঙ্গে লিখে দিছি। তাহলে একটা দেওয়া আছে, একটা থেকে আমরা তিনটা বানাতে পারি। এখন এই সূত্রগুলোর আলোকে আমাদের বেশ কিছু পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া থাকে, মনে করো ওই প্রশ্নটাই দেওয়া আছে, এটা কি আমি প্রশ্ন নম্বর ওখানে আগে কত বলছিলাম, 5 মনে হয়, এখন আমি লিখি প্রশ্ন 6 দেওয়া থাকলো ভাজ্য ভাজ্য 17 ভাগফল 5 এবং ভাগশেষ 2 হলে ভাজ্য ভাগফল ভাগশেষ তিনটা দেওয়া আছে। তাহলে আরেকটা হলো কি, ভাজক, ভাজক কত, এরকম যদি একটা প্রশ্ন দেয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা ভাজক নির্ণয়ের এক্ষেত্রে যেহেতু ভাগশেষ আছে তাহলে কি নিঃশেষে বিভাজ্য হওয়ার সূত্র, তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে যেহেতু ভাগশেষ আছে তাহলে ভাজক নির্ণয়ের সূত্র কোনটা, এই যে আমাদের ভাজক নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে এখানে দেখো ভাজক নির্ণয়ের সূত্রটা কি আছে, এখানে ভাজক নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা এখানে আমি অঙ্কটা করে দিলাম না, তোমরা নিজেরা লিখবে, দেওয়া আছে ভাজ্য এত, ভাগফল এত এবং ভাগশেষ এত। সুতরাং আমরা জানি ভাজক সমান সমান এই সূত্রটা লিখে ভাজ্যের মান কত, ভাজ্য লিখবো আমরা এখানে 17 বিয়োগ ভাগশেষ কত 2 ভাগফল কত, ভাগফল দেওয়া আছে কত 5, তাহলে লিখলাম, লিখে দেখো 17 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 15 ভাগ এই 5, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে নিচে হবে, তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 3 হয় না? দেখো আমাদের এই যে ভাজক 3, বুঝতে পারছো? তাহলে ভাজকটা যে 3 কীভাবে আসলো সেটা কিন্তু আমাদের এই সূত্র থেকে বের করে ফেলতে পারি, শুধু এই 3টা জিনিস। অর্থাৎ এখানে আমাদের 4টে রাশি আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই 4টার মধ্যে যে কোনো 3টে জানা থাকলে পরীক্ষায়, তাহলে অপরটা আমরা এই সূত্র প্রয়োগ করে বের করে ফেলতে পারবো, যে কোনো সূত্রেই। যদি আমাদের ভাজক, ভাগফল এবং ভাগশেষ দেওয়া থাকে তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্রে আমরা বসাই দিয়ে করব। আবার যদি ভাজ্য, ভাগশেষ, ভাগফল দেওয়া থাকে তাহলে এই 3টাকে বসাই দিলে ভাজক বের করতে পারবো। আবার ভাজ্য, ভাগশেষ, ভাজক যদি দেওয়া থাকে তাহলে আমরা ভাগফল নির্ণয় করতে পারবো। অর্থাৎ যে কোনো এই এখানে 4টি মান আছে, 4টির মধ্যে যে কোনো 3টি যদি আমাদের দেওয়া থাকে তাহলে চতুর্থটি আমরা কিন্তু অনেক সহজেই বের করে ফেলতে পারি। তাহলে এভাবে আমাদের এখানে প্রশ্ন নম্বর 5, 6, 7, 8 অসংখ্য প্রশ্ন আমাদের এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বানাতে পারি, এটা দিয়েই বানাতে পারি। আবার যদি এখানে বলতো ভাজ্য, মনে করো ভাজ্য 17 ভাগফল 5, ভাগফল নাই, এখানে মনে করলাম প্রশ্ন নম্বর 5 তো তোমরা উঠাইছোই, তাহলে 6 তো উঠাইছো, এখানে আমি 7 নম্বর প্রশ্ন দিয়ে দেই, ভাজ্য 17 এখানে ভাজক 3 এবং ভাগশেষ 2 হলে ভাগফল কত, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, এই সূত্রে হবে নাকি না? তাহলে এই সূত্রে কিন্তু আর হবে না, তাহলে আমাদের ভাগফল নির্ণয়ের সূত্র হলো এইটা, এখানে আমরা মান বসাই দেবো, এই সূত্রের মাধ্যমে হবে। তাহলে এই সূত্রটা আমাদের কি আছে দেখো, ভাজ্যের মান কত 17 বিয়োগ ভাগফল কত
ও এখান তো আমাকে কী বের করতে বলছে, ভাগফল কত। তাহলে এখানে আমি একটু ভুল করছি, তো এখানে ভাগফল না, ভাজ্য বিয়োগ ভাগ শেষ। আগেরটা ঠিক আছে, ওখানে ঠিক লিখছে ভাজ্য বিয়োগ ভাগ শেষ। দেখুন তাহলে ভাজ্য বিয়োগ ভাগ শেষ, তাই না? তাহলে এখানে আমরা 17 বিয়োগ ভাগ শেষ কত, 2, 2 ভাগ ভাজক কত, 3। তারপরে নিচের লাইনে আমার জায়গা না, আমি এখানে সমান সমান লিখলাম, তোমরা নিচে লিখবে। 15কে 17 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 15। 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 5। এই যে আমাদের 5টা কি ভাগফল, এই যে দেখো আমাদের ভাগফল কত, ভাগফলটা চলে আসলো 5। আবার যদি প্রশ্ন নম্বর আমাদের মনে করো 7 ছিল, এবারে আসলো, এটা লিখে ফেলছো তো সবাই, আমি এটা 7 তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা আমি মুছে দিই। এবারে যদি আমি মনে করো প্রশ্ন নম্বর 8 লিখে দিই, তাহলে 8-এ আমাদের মনে করো ভাজ্য দেওয়া নাই, দেওয়া আছে কি কি, এই সূত্রে যাব, ভাগফল নির্ণয় করলাম, ভাজক নির্ণয় করলাম, এখন ভাজ্য নির্ণয় করব। ভাজ্য নির্ণয়ের সূত্র তো আমাদের এটা, তাই না? তাহলে ভাজ্যই বের করব যেহেতু, তাহলে এখানে দেওয়া আছে ভাজক ভাগ শেষ, আর একটা হলো ভাগফল। ভাগফল কত, 5। তাহলে ভাগফল 5, ভাজক 3 এবং ভাগশেষ 2 হলে ভাজ্য কত, ভাজ্য কত। এটা যদি আরেকটা প্রশ্ন থাকে, মনে করো 8 নম্বর প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা কি করবে প্রশ্ন উত্তরটা, তখন আমরা যাব কোথায়, এই সূত্রের মধ্যে, মনে করো এটার মধ্যে আমি আসি। তাহলে আমাদের দেওয়া আছে কি, ভাজ্য বের করতে বলছে না, তাহলে ভাজ্য কত, তাহলে ভাজ্য নির্ণয় সূত্র, ভাজকের মান কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 3 গুণ ভাগফল দেওয়া আছে কত, 5, তারপর যোগ ভাগশেষ দেওয়া আছে কত, 2 সমান সমান। তাহলে 3 দুগুণ 3 5 15 যোগ 2, তাহলে 15 আর 2 17। তাহলে আমাদের ভাজ্য কত আসলো, 17। এই যে সেই 17। তাহলে দেখো একটা অঙ্ক থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের অনেক ধরনের অনেকভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এই সূত্র কয়েকটি তোমরা একদম সুন্দর করে মুখস্থ করে রাখবে। এবং আমি আজকেও কিন্তু তোমাদের অরিজিনালি অঙ্কে আসলাম না, আমি ছোটো জাস্ট এই ছোটো ছোটো কিছু সংখ্যা দিয়ে দিয়ে তোমাদের কী কী ধরনের এগুলি মুখস্থ না রাখলে তোমরা কিন্তু পরবর্তীতে অঙ্কগুলো পারবে না। অঙ্কের মধ্যে তোমাদের বেশ কিছু শর্ট কোশ্চেন আসে, সেই শর্ট কোশ্চেনগুলো পারবে না, কারণ পরীক্ষাতে তোমাদের আমি কিন্তু আরেকটু সুযোগ দিলাম তোমাদেরকে, আমি সাইড করে দিলাম, আমি সাইডে একদমই সাইডে, আমাকে দেখা যাক বা না যাক, কিন্তু তোমরা বোর্ডটাকে সুন্দর করে অনুসরণ করো, বোর্ডেরগুলোকে স্ক্রিনশট দিয়ে রেখে সুন্দর করে এগুলিকে উঠিয়ে রাখো। যাই হোক, তোমাদের আজকে আমি এগুলোই শেখালাম। আগামী ক্লাসে তোমাদেরকে আমি নতুন চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করাই দেবো। অর্থাৎ এই ভাগের চ্যাপ্টারে আমি শুধুমাত্র মৌলিক আলোচনাতেই 2 দিন কাটিয়ে দিলাম। প্রথম দিন কিন্তু সময় কম ছিল, যার জন্য অল্প সময়েই আমি তোমাদের আলোচনাগুলো করে দিছি। আজকে একটু সময় বেশি নিয়ে হলেও বাড়তি যে আলোচনাগুলো ছিল সেগুলো শেষ করে দিলাম। আগামী ক্লাস থেকে আমি মূল অঙ্কে চলে যাব। বইয়ের পৃষ্ঠা অনুযায়ী 8 পৃষ্ঠায় দেখো তোমাদের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো 9 পৃষ্ঠার অঙ্ক, 10 পৃষ্ঠার, 11 পৃষ্ঠার, প্রত্যেকটা পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এক এক করে আমি সব কমপ্লিট করে দেবো। তা সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।